শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কসোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 21 জ্যৈষ্ঠ 1423 বাংলা, 4 জুন 2016 শনিবার। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি তাসনুভা এবং আমি রুম্মান। দর্শক শুভ সকাল। তাসনুভা তোমাকে। হ্যাঁ, তোমাকেও। রাঙা সকাল পরিবারে আজকে দর্শক দেখতে পাচ্ছে একজন নতুন অতিথি এসেছেন। তাসনুভা, কেমন লাগছে? রাঙা সকাল অনুষ্ঠানটি কি এর আগে দেখা হয়েছে? হ্যাঁ, আমি এর আগে রাঙা সকাল দেখেছি। আমার তো রাঙা সকাল খুবই ভালো লাগে। আজকে দর্শকদের সামনে নতুন অতিথির সাথে কথা বলবো, খুব ভালো লাগছে। আজকে একদম টিভি সেটের সামনে থেকে তুমি চলে এসেছো রাঙা সকালের মূল মঞ্চে এবং মূল স্টুডিওতে। এবং দর্শক, আপনারাও জানেন রাঙা সকাল অনুষ্ঠানে তেমনই কিছু মানুষ আসেন যারা আমাদের কাছে আদর্শ এবং যাদের জীবনের গল্প দিয়ে আমরা রাঙিয়ে নিতে চাই আমাদের জীবনকে। আজকে তেমনই দুজন অতিথি এসেছেন এবং প্রথম ঘন্টায় আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সংগ্রাহককে। তিনি এস.এম. নুরুল ইসলাম। কথা বলবো তার সঙ্গে, ফাঁকে ফাঁকে মাছরাঙা সংবাদ তো জেনে নেবই। চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি অনেক নথিপত্র এবং অনেক ডকুমেন্টস আপনি নিয়ে এসেছেন। সব কিছু সম্পর্কে আমরা অবশ্যই শুনতে চাই। আপনার সংগ্রহশালা সম্পর্কে শুনবো এবং আপনার সম্পর্কে ছোট্ট একটি বর্ণনাও আমরা দিব। তবে সব কিছু শুরুতে একটু আপনাকে আবিষ্কার করতে চাই। আপনার জন্ম কোথায়? আমার জন্ম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মুন্ডুমালা গ্রামে, যেটা ঝিনাইদহ উপজেলা থেকে 25 কিলোমিটার দূরে। আচ্ছা, একেবারে সীমান্তের পাশে। আচ্ছা আচ্ছা, বেড়ে ওঠাও কি সেখানে? বেড়ে ওঠাও সেখানে। স্কুল জীবন এখানে, এসএসসি পর্যন্ত গ্রামের পার্শ্ববর্তী যে স্কুল ছিল জিন্নানগর মাধ্যমিক বিদ্যালয়, এখান থেকে আমি এসএসসি পাস করছি। আপনি শৈশবে অনেক দুরন্ত ছিলেন। ঠিক দুরন্ত বলা যাবে না, বরঞ্চ আমি মানে অনেকটা শান্তই বলা যাবে। তবে শৈশবে ছোটবেলায় তো কিছু দুরন্ত থাকে, যে মানে দৌড়ঝাঁপ, সেগুলো তো গ্রামের, এটা একটা ঐতিহ্য। তো সে ঐতিহ্য আমার ভিতরেও ছিল। আপনার ছোটবেলাকার কোনো মজার ঘটনা বা স্মৃতি যদি আমাদের দর্শকদের সাথে একটু ভাগ করে নিতেন। ছোটবেলার একটি ঘটনা আছে, সেটা হচ্ছে যে মানে রবিউল বলে আমাদের একটু মানে বয়সে বড় ছিলেন। তো সে যখন 1971 সালে যুদ্ধ শুরু হয়, তখন আমি ক্লাস 4-এ পড়তাম আসলে। আচ্ছা। আর সে তখন ক্লাস 8-এ পড়তো। তো রবিউল মানে আমাদের আদর্শ ছিল। রবিউল মুক্তিযুদ্ধের আগে তখন আমাদেরকে নিয়ে প্রতিদিন সে বিভিন্ন গল্প গুজবে মাতিয়ে রাখত। এবং তার আর একটা আদর্শ ছিল যে তাদের নিজেদের গ্রামে আখের ক্ষেত ছিল। সেই আখের ক্ষেতে আমাদেরকে বলতো, তোরা সবাই আখ খা। খেয়ে খেয়ে সব আমরা আখ খেয়ে ফেলতাম। তার আব্বা এসে যখন তাকে জিজ্ঞাসা করতো যে তোমাকে আখ ঠেকাতে দিলাম, এত আখ খেয়ে ফেললো কে? সে বলতে সব শিয়ালে খেয়ে গিয়েছে। তো তার আরও একটা ঘটনা ছিল। স্যার, এই ঘটনাগুলো অবশ্যই আমরা ধারাবাহিকভাবে শুনবো। তবে যার সাথে কথা বলছি তার সম্পর্কে দর্শকদের একটু জানাবো না? তাসনুভা, তুমি জানাবে? হ্যাঁ, অবশ্যই। একটু দর্শককে জানিয়ে আসি। দর্শক, এস.এম. নুরুল ইসলাম একজন সংগ্রাহক। উনি একজন অনবদ্য সংগ্রাহক। যশোর অঞ্চলের 127 বছরের হারানো ও দুর্লভ সব ইতিহাস উদ্ধার করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অবিভক্ত যশোর জেলার মানচিত্র, যা এর আগে আর কেউ উদ্ধার করতে পারেননি। তার উদ্ধার করা বিভিন্ন নথিপত্রের মাধ্যমে জানা যায় যশোর নামের আগে এই শহরের নাম ছিল মুরলী কসবা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে 1941 সালের 12 আগস্ট অনুষ্ঠিত যশোর জেলা পরিষদের সভায় যে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, তাও রয়েছে তার সংগ্রহে। তার উদ্ধার করা বিভিন্ন নথিপত্রের মাধ্যমে গবেষকরা আবার নতুন করে যশোর অঞ্চলের ইতিহাস গবেষণায় ব্যবহার করছেন। চলুন দর্শক, ফিরে যাই আমাদের অতিথির কাছে। তো স্যার, আমরা শুনেছি যে আপনি ছোটবেলায় ফুটবল না পেয়ে বাবুই পাখির বাসা গোল করে দিয়ে সেটা দিয়ে ফুটবল খেলতেন। এটাও আমাদের ওই রবিউলের কৃতিত্ব। সে মানে কি বলবো, সে যেহেতু মারা গিয়েছে, আমি তার স্মৃতির প্রতি আসলে আত্মার প্রতি মানে মাগফিরাত কামনা করি। তো সে এমনই আদর্শ ছিল
সে যে কোনো, আমি তখন যেহেতু ছোট ছিলাম, মানে যে কোনো কবিতা যে কোনো বিষয় তার একবার পড়লে মুখস্থ হয়ে যেত এবং দ্বিতীয়বার পড়া লাগতো না। এবং তার আরও মজার ঘটনা আছে, সে যখন স্কুলে যখন পড়তো, এক টিচার তখন বলতো যে খোকা তুমি এত দ্রুত পড়ো কিভাবে? তো তখন ছেলেরা বলতো যে স্যার ওর একবার পড়লেই মুখস্থ হয়ে যায়। তখন কীভাবে হয়, তুমি মতন বই নিয়ে আসো তো দেখি। তখন বইয়ের তাকে বলা হয় যে তুমি এই 1 পৃষ্ঠা 1 মিনিটে মুখস্থ করে আনো। তখন সে করে কি, যে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সে মনে করে আমি 2 পৃষ্ঠা 1 মিনিটেই করব। তো তাতে তার 1.5 মিনিট লেগে গিয়েছিল। তো এটাও স্কুলে বেশ প্রচলিত আছে। তো তখন গ্রামে আমাদের আসলে যে ফুটবল ছিল না, তখন সে করতো কি, যে সব এক কাজ করে, যে বাবুই পাখির যে বাসা ছিল এই বাসা দিয়ে বল তৈরি করার জন্য, এই বল তৈরি করে গ্রামের ওই দুরন্ত কিছু ছেলে আছে, তারা সবাই মিলে বা আমরা মিলে তখন ওই 2 দল হয়ে খেলা করতাম। তো সেটা আসলে স্বাধীনতার আগের ঘটনা আর কি, মানে 1971 সালের আগে। তখন আমি ক্লাস 4-এ পড়তাম, ক্লাস 3-তে পড়তাম, এই সময়ের ঘটনা। আপনি নিজেও তো অনেক ভালো ছাত্র ছিলেন, 2য় শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত এক নাগারে প্রথম হয়ে গেছেন, বৃত্তি পেয়েছেন, এসএসসিতে আপনার নিজস্ব কেন্দ্রে প্রথম হয়েছেন। তো এই যে এক নাগারে লাগাতার সাফল্যের বিষয়টা, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? শুধুই মেধা না অধ্যবসায়? এটা আসলে মানে এটার প্রভাব একটু পড়েছে যে আমার গ্রামে বাড়ি হলেও, যে আমার বড় ভাই তখন উনি ডিগ্রি পাশ করে আসলেন। তো বড় ভাইয়ের বিভিন্ন বইপত্র থাকতো, তো সেগুলো নিয়ে আমি ক্লাসের পড়া ছাড়াও বড় ভাইয়ের এই বইগুলো বিভিন্ন সময়ে সে গোপনই হোক আর যেভাবেই হোক আমি তখন পড়তাম। আমার আজও মনে আছে যে আমি ক্লাস 6-এ পড়ি, তখন ইন্টারমিডিয়েটের ভাইয়ের একটা বই দেখে, ওই সমস্ত বই দেখে তখনই আমি নোট টোট করে এবং ওইগুলো আমি পরীক্ষাতে লিখতাম। অন্য ছেলেরা কিছু বললেও আমি বলতাম যে না, বই দেখে লিখছি। ওরা ভাবতো যে আমি কিভাবে ওদের থেকে বেশি মার্কস পেলাম, একই জিনিস লিখে কিভাবে বেশি পেলাম। তো সব ঘটনাও তাদেরকে আমি বলতাম না, আমি বলতাম যে না, এটা স্যাররা দিয়েছে, কি করা যাবে, এখন স্যারদের কাছে জিজ্ঞাসা করে। জি, তাসনুভা, তুমি কখনো চুরি করে কিছু খেয়েছো? না, আমি বরাবর শান্ত ছিলাম। স্যার বোধহয় ছোটবেলায় খেজুর চুরি করতেন। আচ্ছা, খেজুর চুরির গল্পটা একটু ঠিক না, খেজুরের রস, এটাও হচ্ছে কি, আমি চুরি করার থেকে মূলত ওই রবিউলের কৃতিত্ব। মানে আমাদেরকে সবাই ছোটবেলায় বলতো যে বয়েজ পার্টি। তো এই বয়েজ পার্টি যে মূলত এরা কারো ক্ষতি করতো না, এদের মূল কাজ ছিল সে গল্পে মাতিয়ে রাখতো, মজার মজার গল্প বলতো। তার আব্বাও ছিল খুব রসিক লোক। তো একদিন এক ঘটনা আছে, মানে আমরা স্যার ঘটনাটা আমরা শুনি বিরতির পর। জি দর্শক, একটি বিরতি নেবার সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন সংগ্রাহক এস.এম. নুরুল ইসলাম। ফিরে যাচ্ছি অতিথি আলাপনে। স্যার, আমরা একটা গল্প শুনছিলাম। হ্যাঁ, মানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, রবিউল এমন ছেলে ছিল যে আসলে সে আমাদেরকে নিয়ে যেত তাদেরই খেজুর গাছ, তাদেরই কাঁঠাল গাছ। তার যুক্তি ছিল এসব হচ্ছে সকল মানুষের জন্য, আমাদের বলে কোনো কিছু নাই, এগুলো যে কেউ খেতে পারবে। তো সে নিজেদের খেজুর গাছের রস সে বলতো যে তোরা এগুলো খেয়ে ফেল। কি খেজুর গাছের, কখনো বলতো যে খেজুর গাছের এটা যে ওর যে ভিতরে মেথি বলে আর কি, তো এটা বলতো যে তোরা এটা মানে খেয়ে নে। এভাবে তার আব্বা ছিল রসিক লোক এবং দূর থেকে সব অবজার্ভ করতো, যেগুলোর নেতৃত্ব দিচ্ছে আমার ছেলে সেই রবিউল। তো তখন সে যখন রাস্তা দিয়ে আমরা যখন যেতাম, তখন সে একটু আগে যাচ্ছে, তখন হঠাৎ করে তার আব্বা হাজির হলো, যে খোকা কেমন লাগলো রস? তো বলছে কোথায় রস? তো বলছে না, ওই যে যে মানে খাচ্ছিলে, একবার তুমি খেলে, একবার অমুক খেলো। তখন না, ও আমরা না, ও কারা, তুমি ভুল দেখছো। তো এইরকম ছিল তার লজিক আর কি। জি স্যার, আপনার সম্পর্কে যতদূর শুনেছি যে আপনি ছোটবেলা থেকেই খুব সৎ এবং এরকম সমাজের জন্য কিছু করবার জন্য কাজ করেছেন এবং অনেক নিষ্ঠাবান একজন মানুষ হিসেবে আপনার গণ্ডিতে আপনি বেশ সুপরিচিত। তো ছোটবেলা থেকে আপনি কি ভেবেছিলেন যে বড় হয়ে কি হবেন? ছোটবেলা থেকে আসলে তখন ক্লাসে জিজ্ঞাসা করলে আমি এক বাক্যে বলতাম যে আমি ইঞ্জিনিয়ার হব। আসলে ভবিষ্যতে আসলে সেই ইঞ্জিনিয়ারই হয়েছি। এটা আসলে তখন আমার যারা সহপাঠী ছিল, মানে লক্ষ্যটা স্থির ছিল, যেটা লক্ষ্য স্থির ছিল, কারণ আমি আসলে ছোটবেলাতে ম্যাথে খুব ভালো ছিলাম। আচ্ছা, ম্যাথে ভালো থাকার কারণেই কি প্রকৌশলী হবার ইচ্ছা ছিল নাকি অন্য কোনো কারণ ছিল? ম্যাথে ভালো হওয়ার কারণেই আমার
মানে সবসময় ছিল যেটা আমি প্রকৌশলী হলেই ভালো করব। আপনার বাবা মা কি তাই চেয়েছিল? বাবা মা ঠিক প্রকৌশলী চাই নাই, বাবা মা তো সবসময় চাই যে অন্য পেশায়, ডাক্তারটাই তারা পছন্দ করে গ্রামে, যে মানুষের সেবা করুক। কিন্তু আমার মনে হয়েছিল যে আসলে আমি ডাক্তার হওয়ার থেকে প্রকৌশলী হলেই আমি সফলতা পাবো। আর পরবর্তী জীবনে এখন যারা আমার ফ্যামিলির বা আমার ভাই, আমার বড় ভাইও উনি একজন আসলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উনি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনেরও উনি লিস্টেড গীতিকার ছিলেন। তো বড় ভাইয়েরও ইচ্ছা আসলে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা না, এখন তারা প্রায়ই বলে থাকে যে আমাকে টিচার হওয়া উচিত ছিল, যে ওর ইঞ্জিনিয়ার হওয়াও ঠিক হয়নি, আর ডাক্তারি হয়েও ও হয়তো পেশায় ভালো পাশ করে কখনো টিচিং প্রফেশনে যাননি? না, আসলে আমি এটাই যাওয়ার সুযোগ হয়নি বা এটা আমি যাইনি। আচ্ছা, কেন তিনি মনে করেছেন আপনার টিচার হওয়া উচিত ছিল? এটা ভাইদের লজিক হচ্ছে যে, মানে একটা হচ্ছে যে আমার খুব সততা, এবং আমি যে গবেষণাগুলো নিয়ে যে কাজ করি, এগুলো ভাইরা মনে করে যে এই সারাদিন ধরে ধরে শুধু এই নথিপত্র ঘাটাঘাটি এবং এই সমস্ত জিনিস যা বের করে, এগুলো তো একজন গবেষকদের কাজ। তো গবেষকরা সাধারণত টিচার শ্রেণীরই হয়ে থাকে, এগুলো তো প্রকৌশলীদের বিষয় না। এইটাই ভাইদের, হ্যাঁ, দুইটা বিষয় একদমই আলাদা। হ্যাঁ, সেটা উৎসাহ কি করে পেলেন একজন ইঞ্জিনিয়ার হয়ে এরকম কাজ? এটার উৎসাহ আসলে কিছুটা আমার ভাইয়ের তরফ থেকেও আছে, একেবারে না এটা বলা যাবে না। আর সব থেকে মানে পরবর্তীতে যে গবেষণার কাজে বিশেষ করে, এটা আমি ছোটবেলার থেকে আমার ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি যেন একটা আকর্ষণ কাজ করতো। মনের ভিতরে একটা সুপ্ত বাসনা ছিল যে সবসময় আমি জীবনী পড়তাম, যে ইতিহাসের ছাত্র না হয়েও আমি প্রচুর মানে ইতিহাস নিয়ে বসে বসে থাকতাম, এটা ঘাটাঘাটি করতাম। এটা আমার ছোটবেলার অভ্যাস। আর শতবর্ষী বইটা যেটা করছিলাম, এইটার মূল আসলে কি বলবো, যে অনুপ্রেরণার মূল ব্যক্তি হচ্ছেন জনাব জাভেদ আহমদ, প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা। উনি বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। যখন আমি 2009 সালে যখন যশোর জেলা পরিষদে আসলে যোগদান করি, তখন উনিও 2009 সালে উনিও আসলেন ওখানে প্রধান নির্বাহী। স্যার খুব মজার স্যার ছিলেন, এবং আমাদের একটা ওই জেলা পরিষদ ভবনে 100 বছর, এখন তো 100 বছর পেরিয়ে গেছে, তো একটা ফলক আছে, ওখানে লেখা আছে যে জে ইস লিন্ডসে ESQMA ICS। তো ওইটা দেখে স্যার প্রায় বলতেন, ইঞ্জিনিয়ার সাহেব আমাদের কিন্তু শতবর্ষ পালন করতে হবে। তো আমিও স্যারের সাথে একমত যে স্যার আমাদের শতবর্ষ পালন করতে, এবং স্যার প্রায়ই বলতেন যে শতবর্ষ কিন্তু সকলের ভাগ্যে জোটে না, এটা কিন্তু আমাদের মানে ছাড়লে হবে না। বললাম না স্যার, আমরা আপনার স্যারের এই গল্প শতবর্ষীর ঘটনা আমরা ব্রেকের পর আবার শুনবো, একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল মিল্ক সোপবার রাঙা সকালে। আজকে আমাদের সঙ্গে প্রথম ঘন্টায় আছেন সংগ্রাহক SM নুরুল ইসলাম। স্যার, আমরা আপনার সংগ্রহ বিষয়টি বিচ্ছিন্নভাবে শুনছিলাম, একদম ধারাবাহিকভাবেই শুনি যে ছোটবেলায় আপনার ইতিহাসের প্রতি একটি ঝোঁক তৈরি হয়েছিল, তারপরে এই যে সংগ্রহ করবেন, এই বীজটি কিভাবে আপনার মাথায় বপন হয়েছিল? এটার আসলে একই সাথে হয় নাই, ছোটবেলার প্রতি তো আকর্ষণ ছিল। তার পরবর্তীতে যখন কুমিল্লার বার্ডে ট্রেনিং দিয়েছিলাম, তখনও তারা ঐতিহাসিক বহু নিদর্শন আমাদেরকে দেখাইছিল। পরবর্তীতে আমি আর্কাইভসেও কিছুদিন ট্রেনিংয়ে গিয়েছিলাম, এখানেও বহু পুরাতন নথিপত্র এবং বিভিন্ন ডকুমেন্টস মানে দেখে এর প্রতি আরও আকর্ষণ সৃষ্টি হয়। তো এগুলোর ধারাবাহিকতায় আসলে এই সংগ্রহের দিকে চলে গিয়েছে অনেকটা বলা যায়। আচ্ছা, তার আগে একটি কথা বলি যে যতদূর আমি এবং তাসনুভা আপনার সম্পর্কে জানতে পেরেছি যে উচ্চ মাধ্যমিকে পড়বার সময় আপনি 1 বছর কথা বলেননি কারোর সাথে, এটি কেন? এটা মূলত যে সমাজের প্রতি আসলে একটা অভিমান, বা অথবা রাষ্ট্রের প্রতিও একটা অভিমান বলতে পারেন। মানে আমার কাছে তখন মনে হয়েছিল যে আসলে আমি SSCতে ভালো রেজাল্ট করলাম, কিন্তু আমি আসলে তখন অসুস্থ ছিলাম, তো আমি ঠিকমতো চিকিৎসা যেন আমার করাতে পারতেছি না। এটা আর্থিক সঙ্গতি হয়তো ওই রকম আমাদেরকে ছিল না, তো যে কারণে তখন মনে হচ্ছিল যে মানুষ আসলে শুধুমাত্র আমাদেরকে উৎসাহ দেয় বা যাই বলে,
এটা আসলে তার ভিতরের জিনিস না। কারণ আমাদেরও অনেক আত্মীয় স্বজন আছে, তারাও তো আগে আসতে পারতো, কিন্তু এরা আসে নাই। তো তখন মানে আমার মনে যেটা হয়েছিল, তখন ছোটবেলা তো যেহেতু, তখন মনে করছি যে না, এদের সাথে আর কথা বলার কোনো প্রয়োজন নেই। এখন শুধু বাড়ির মানুষের প্রতি আমার কোনো ক্ষোভ কখনোই ছিল না। আমাকে সবসময় আমার ভাবি বা আমার ভাই, আমার আম্মা তো অত্যন্ত আমাকে ছাড়া বুঝতো না। তো আমি কখনোই তাদের প্রতি আমার কোনো অভিমান নেই। আমার অভিমান ছিল যেন সমাজের প্রতি, কি রাষ্ট্রের প্রতি তাদের যে দায়িত্ব, আমার মনে হয়েছিল যে এরা দায়িত্ব পালন করছে না। এবং এমনও হয়েছে যে আমি একসময় মনে মনে ভাবছি যে আমাকে খ্রিস্টান হতে হবে, খ্রিস্টান হতে হবে। তখন মনে মনে ভাবলাম যদি খ্রিস্টান হই তাহলে হয়তো ওরা আমাকে ভালো চিকিৎসা করাবে। এবং আমি ছোটবেলায় আসলে কি অনেকটা তুখোড় ছাত্র ছিলাম। আমি এই কারণেই বলে থাকি যে আমি যে কোনো বই, আমি ক্লাস 10 পর্যন্ত তো আসলে কোনো টিচারের কাছে আমি পড়াশোনা করি নাই। আমি নিজের থেকেই পড়তাম, নিজেই বুঝতাম, হয়তো টিচারদের কাছে আমি দেখাই নিয়েছি। তো তখন আমার মনে হতো যে আসলে আমি মানে আমার উচ্চাকাঙ্ক্ষা ছিল, এটা মনের ভিতর সুপ্ত বাসনা ছিল যে আমি হয়তো ওই পথে যেতে পারতেছি না। এই না যাওয়ার প্রতিবন্ধকতা যেন আমার একটাই দেখা যাচ্ছে যে আমি আসলে যে অসুস্থতা, তো এগুলো আসলে সুস্থতা যদি না হতে পারি তাহলে তো আমি ওই পথে যেতে পারবো না। তো তখনই আসলে মনের ভিতরে এই সমস্ত চিন্তাধারা কাজ করেছে। আচ্ছা, তাসনুবা বোধহয় কিছু বলতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার বাবা মা আপনাকে ঠিক কি ধরনের মূল্যবোধে গড়ে তুলেছেন সেটা একটু আমার জানার ইচ্ছা ছিল। বাবা মা সবসময় কি বলবো যে আমি ছোটবেলায় যখন, আবার সে আগের কথা একটু ফিরে আসি, যে ছোটবেলায় যদি দোকান থেকে যদি 1 দিস্তা কাগজ কিনতাম, একবার একটা কাগজ বেশি হয়েছিল বলে আমি ওই কাগজ ফেরত দিতে গিয়েছিলাম ওই দোকানে। তো বাপ মার আদর্শ তো অবশ্যই আছে যে মানে নীতি নৈতিকতার মানে বিপক্ষে আমার জন্য আজও অবস্থান। মানে আপনি যে সৎ, সেই বিষয়টা আসলে বাবা মার থেকেই পাওয়া এবং ফ্যামিলির থেকেই পাওয়া। আমার বড় ভাই বলেন বা যাই বলেন, ফ্যামিলি পুরাটাই হচ্ছে তারা যে সততার দিকে মানে একেবারে খুব ভালো। জি স্যার, আপনি যতদূর শুনেছি যে এসএসসিতে আপনার কেন্দ্রে আপনি প্রথম হয়েছিলেন, পরবর্তীতে আপনি যশোর এমএম কলেজে ভর্তি হয়েও কিন্তু আপনি পরবর্তীতে চুয়াডাঙ্গা সরকারি কলেজে চলে গিয়েছিলেন। কেন? এটাও আপনার বলা চাই যে এমএম কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু এখানে আসলে কোথায় থাকবো বা হোস্টেলে সিট তখন আমি পাই নাই। তো থাকার সমস্যা এটা একটা কাজ করেছে। আর দারিদ্রতা আমি আগেই বলেছি যে তখন আমার ভাইও চিন্তা করলো যে এখানে আসলে এমএম কলেজে ওকে রেখে হয়তো পড়াশোনা করানো কঠিন ব্যাপার। তো এর থেকে সব থেকে ভালো হয় যে ও চুয়াডাঙ্গায় যাক, ওখানে আমার খালাদের বাড়িতে থেকে ওখানে লেখাপড়া করুক, তাতে খরচ অনেক কমে যাবে। বা যে কারণেই তখন চুয়াডাঙ্গা সরকারি কলেজে আমি এসে ভর্তি হই আবার। তো এই আপনি যে পাশ করে বের হলেন, তারপরে বুয়েট থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে আপনি পাশ করেন। তারপরের জীবনটাতে আপনি মানে কি করেছেন, এই যে নথিপত্রগুলো সংগ্রহ, এ ব্যাপারে যদি কিছু বলতেন। আচ্ছা, ধারাবাহিকভাবে আসি। একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি যখন চুয়াডাঙ্গা সরকারি কলেজে পড়াশোনা করতাম, আসলে গ্রাম থেকে আসছি। একবার একটা মজার ঘটনা হচ্ছে যে আমি তখন ট্রেনে মানে আলমডাঙ্গা থেকে আমি পাকশি আর কি যাচ্ছি। তখন ট্রেনে আমাকে তখন ভাড়া ছিল আপনার না, চুয়াডাঙ্গা থেকে পাকশি তখন ভাড়া ছিল হচ্ছে 5 টাকা 40 পয়সা। তো 40 পয়সা ওরা খুচরো না দেওয়ার কারণে আমি 5 টাকা দিয়েছিলাম। তো তারা এক স্টপেজ আগে আমাকে মানে টিকিট দিয়েছিল। তো পরে ওই স্টপেজে যে আমাকে ধরার পরে তারা রাত্রে এবং রাত 2টা-3টা পর্যন্ত তারা দীর্ঘ সময় আটকায় রাখা মতো, যে আমাকে জরিমানা দিতে হবে প্লাস আরও নতুবা এখানে ছাড়া হবে না। তো রেখে এক পর্যায়ে আমি বললাম যে আসলে আমার তো ঘুম লাগছে, রাত 2টা বেজে গিয়েছে, তো যা করবেন আপনারা করেন। তো তখন ওরা বলল কি যে ঠিক আছে আপনি কি করেন? তা আমি বললাম যে আমি কলেজে পড়াশোনা করি। কিসে পড়েন? সায়েন্সে পড়ি। তো বলেন সায়েন্স বানান করেন। তো তারপরে আরেক পর্যায়ে তারা বলছে যে কি সাবজেক্ট ছিল? আমি বললাম কেমিস্ট্রি, ফিজিক্স। কেমিস্ট্রি বানান করেন। তখন আমার মনে মনে একটু রাগ হলো। আমি বললাম যে আপনাদের এই বানান তো ক্লাস 3 ছেলেও পারে, তো আপনি কি বানান জিজ্ঞাসা করছেন? এর থেকে সব থেকে ভালো হয় যে আমি ম্যাথের যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো আমি বলতে থাকি, তাহলে আপনার বিশ্বাস হবে আমি পড়ি কি পড়ি না।
তখন ফর্মুলা যে বলা শুরু করছে, ওরা তখন আমার কাছ থেকে যে 5 টাকা তারা নিয়েছিল ওই 5 টাকাটাও ফেরত দিতে। আচ্ছা স্যার, আপনার কাছ থেকে আমরা এরকম ভাবে আরো অনেক গল্প শুনবো, এবং যেটি আমরা শুরুতে বলছিলাম সংগ্রহের বিষয়টি, সেই বিষয়ে বিস্তারিত শুনবো, তবে মাছরাঙা সংবাদ জানবার পরে। দর্শক, সংবাদ জানতে আমরা চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে, সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে সাবরিনা। সাবরিনা, শুভ সকাল। শুভ সকাল। মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম, জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন এই ঠিকানায় RANGASHOKAL rangasokal@machranga.tv। দর্শক, আমাদের সাথে আছেন সংগ্রাহক SM নুরুল ইসলাম। ফিরছি তার কাছে। স্যার, আমরা অনেক কিছু নিয়ে গল্প করলাম আপনার সাথে, তো এখন মূল বিষয়টাতে একটু ফিরতে চাই। আপনি যশোর অঞ্চলে 127 বছরে হারানো ও দুর্লভ সব ইতিহাস সংগ্রহ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তো সেখানে সেই উৎসাহটা কেন, এই বিষয়ে একটু জানতে চাই। আসলে এই উৎসাহের বিষয়টা আমি ইতিপূর্বেও কিছু বলেছি। জি। এর সাথে আর যে বিষয়টা অ্যাড করতে চাই, সে বিষয়টা হচ্ছে কি, আমি যখন যশোর জেলা পরিষদে যোগদান করি, তখন এই জেলা পরিষদ কবে সৃষ্টি হয়েছে সেই ইতিহাস অজানা। জেলা পরিষদে কারা এর কর্ণধার ছিলেন সে বিষয়টাও অনুপস্থিত। তো এই যে মানে তথ্য না পাওয়ার ব্যর্থতার দায়বদ্ধতা, এটা যেন আমার মনের ভিতরে একটা কাজ করেছে। আর যে বিষয়টার যে উৎসাহ ছিল সেটা জাভেদ স্যারের বলেছি। আর আমার তথ্য সংগ্রহে যে সহযোগিতা জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা সবাই করেছিল, তো যে কারণে তথ্য সংগ্রহের মানে প্রতিদিনই আমি তখন তথ্য সংগ্রহের জন্য বের হতাম, এবং বের হয়ে আমাদের জেলা পরিষদের একটা রেকর্ড রুম ছিল, এই রেকর্ড রুম থেকে আমি এবং আমাদের বিশেষ করে আমাদের সার্ভেয়ার আশরাফ হোসেন মঞ্জু, আমরা এর ভিতরে ঢুকতাম, ঢুকে কি কি নথি আছে এগুলো দেখার চেষ্টা করতাম, এবং অত্যন্ত ধুলোবালি পরিপূর্ণ তার ভিতরে খুঁজে 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 আমরা বিশেষ করে রেজুলেশন, বাজেট এবং যেগুলো কাজে লাগতে পারে সেই নথিগুলো খুঁজে খুঁজে তার ভিতর থেকে নিয়ে আসতাম। তো তখন এইটা নিয়ে আসার পরে তখন আমার মনে হলো যে আসলে আমাদের কত তথ্যই না হারিয়ে গিয়েছে, অর্থাৎ যশোরের কত গৌরবগাথা ইতিহাস রয়েছে, সেই ইতিহাস দেখা যাচ্ছে আমাদের লোকচক্ষুর অন্তরাল থেকে তলিয়ে গিয়েছে। তো এই ইতিহাসকে তুলে আনার তখন মানে একটা জোর প্রচেষ্টা তখন আমার মনের ভিতর কাজ করেছে যে ইতিহাসকে কিভাবে নিয়ে আসা যায়। তো এই আনতিজেই আসলে এই শতবর্ষী বলেন বা এর ইয়েতে আমি চলে আসছি। জি, যেটি আমরা শুনেছি যে অবিভক্ত যশোর জেলার মানচিত্র আপনি উদ্ধার করেছেন, আজকে কি সেটি এনেছেন? জি জি জি, এটা অবিভক্ত ঠিক আমি বলবো না, এটা প্রাচীন যশোরের মানচিত্র। আচ্ছা আচ্ছা। অবিভক্ত যশোরেরও মানচিত্র আছে যেটা 1917 সালের। আমি এখানে মানচিত্র আমার এই বই, আমার যে এই বইটা, এই শতবর্ষী বইটা, এই বইয়ে অনেক দুর্লভ তথ্যচিত্র এখানে দিয়েছে। তার ভিতরে যে প্রাচীন যশোরের যে মানচিত্রটা এখানে দেওয়া হয়েছে, এই মানচিত্রটা আমি যতদূর জানি বাংলাদেশের কোনো স্থানে এটা সংগ্রহ নেই, এমনকি আর্কাইভসেও নেই। তো সেই মানচিত্রটা, প্রাচীন যশোরের সেই মানচিত্রটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই হচ্ছে আপনার প্রাচীন যশোরের সেই মানচিত্র। এই মানচিত্র থেকে দেখা যায় যে তখন যশোরের অন্তর্ভুক্ত ছিল ভারতের নদিয়া, ভারতের 24 পরগনা, বৃহত্তর খুলনা, বৃহত্তর ফরিদপুর এবং পাবনার অধিকাংশ এলাকা ছিল যশোরের অন্তর্ভুক্ত। এবং এই মানচিত্রে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রতিটা গ্রাম এই মানচিত্রে রয়েছে, এবং শুধু তাই না, এখানে নদ নদী খাল বিল অসংখ্য এর ভিতরে আছে, এবং অনেক নদীর আজকে বর্তমানে দেখা যাবে তার আর হদিস নাই,
এরকম একটা উদাহরণ হচ্ছে আমাদের মহেশপুর উপজেলার আমাদের বাড়ির কাছ দিয়ে প্রবাহিত নদীটার নাম ছিল কুদলা নদী। এখন সেই কুদলা নদী বর্তমানে গেলে আর এই নদী বলে কেউ মনে করবে না, মনে করবে হয়তো একটা খাল ছিল অথবা পুকুর মানুষ সেখানে খনন করেছে, যে এখন আর নদীর সেই চিহ্ন নেই, কিন্তু ম্যাপে কুদলা নদী এটা অন্তর্ভুক্ত আছে। আচ্ছা আচ্ছা। তো এই দুর্লভ ম্যাপ, এছাড়া আরও আমি যে ম্যাপ দিয়েছিলাম 1917 সালে, যখন ভারতের বনগাঁ এবং ফরিদপুরের আলফাডাঙ্গাও ছিল যশোরের অন্তর্ভুক্ত, তখনকার আর একটা ম্যাপ দেওয়া আছে যেটা 1917 সালের। তো এরকম অনেক দুর্লভ চিত্র এই শতবর্ষী বইতে মানে আমি সন্নিবেশিত করেছি। আর সব থেকে আমি আসলে নথিপত্র খুঁজতে যে চিত্রগুলো এখানে পেয়েছি, মানে একটা চিত্র হচ্ছে যে বিশ্বকবি রবীন্দ্রনাথের মৃত্যুতে মানে বাংলাদেশের আর কোথাও কোনো প্রতিষ্ঠান শোক প্রস্তাব নিয়েছিল কিনা, বা নিয়ে থাকলে তার ডকুমেন্টস কিন্তু তারা এখন উপস্থাপন করতে তেমন একটা ব্যর্থ সেটা আমি এখন মনে কোথায় করি। আছে এখন সেটা? কিন্তু যশোর ডিস্ট্রিক্ট বোর্ড মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে তারা শোক প্রস্তাব নিয়েছিল, এবং সেই শোক প্রস্তাবের কপি আমি বইতে সন্নিবেশিত করেছি আমার শতবর্ষী বইতে। এবং শুধু তাই না, শোক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সেটা কি এখানে আছে? জি আছে। হ্যাঁ, একটু আমরা দেখতে চাই, দর্শকদেরকে একটু